আসসালামু আলাইকুম বন্ধুরা। একজন রয়্যাল কমান্ডো যখন তার কাজ থেকে অবসর নিয়ে একজন বিলিয়নিয়ারের বডিগার্ড হিসেবে চাকরি নেয়, তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কারণ কিছু সন্ত্রাসী তার সেই বিলিয়নিয়ার বসকে মেরে ফেলে, আর সেই হত্যার দায় দিয়ে দেয় আমাদের কমান্ডোর উপরে। এখন এই রয়্যাল কমান্ডো কিভাবে এই সন্ত্রাস গ্যাংয়ের সাথে লড়াই করবে, কিভাবে পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাবে, আর কিভাবে বা কোর্টে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, চলুন সেটাই দেখে আসি। তো গল্পের শুরুতে আমরা কোল রিড নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা আগে রয়্যাল মেরিন কমান্ডো ছিল। তার যুদ্ধের অনেক অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও সে ছিল নির্ভীক আর প্রচণ্ড অভিজ্ঞ একজন অফিসার। আর এখন সে টিবু নামের অনেক বড় লোক একজন বিলিয়নিয়ার বিজনেসম্যানের হেড অফ সিকিউরিটি হিসেবে কাজ করছে। তো আজকে যখন সে টিবুকে একটা অফিস পার্টি থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখনই রাস্তায় কয়েকজন পুলিশ অফিসার তাদের গাড়ি থামিয়ে দেয়। সামনে একটা কনস্ট্রাকশনের গাড়িও দাঁড়িয়েছিল, আর এটা দেখেই মনে হচ্ছিল রাস্তায় বোধহয় কোনো কাজ চলছে। তো যাই হোক, কোল এইসব কিছু দেখে তাদের গাড়িটা পেছনে নেবার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অন্য আরও একটা গাড়ি পেছন থেকে এসে তাদের রাস্তা আটকে দেয়। কোল সাথে সাথে বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা রয়েছে, আর সাথে সাথে সে নিজের অস্ত্র বের করে ফেলে। সে টিবুকে বলে যে বস, তাড়াতাড়ি মাথা নিচু করুন। আর ঠিক তখনই দুদিক থেকে বৃষ্টির মতো গুলি আসা শুরু করে। নিজের অসাধারণ ট্রেনিংয়ের কারণে কোল সবাইকে দারুণভাবে মোকাবেলা করে, আর কয়েকজন হামলাকারীকে সে মেরেও ফেলে, আর বাকিদের খুব বাজেভাবে জখম করে দেয়, যেন তারা তার উপরে আর পাল্টা হামলা করতে না পারে। আর ফাইনালি এত লড়াই শেষে যখন সে তার বস টিবুর দিকে তাকায়, তখন সে দেখতে পায় যে টিবুর গায়ে গুলি লেগে গেছে, আর তার অবস্থা এখন অনেক খারাপ। কোল তার বসকে বলে যে বস, আমি আপনাকে জলদি হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিন্তু টিবু তার শেষ নিঃশ্বাস নিতে নিতে বলে যে আমি আর বাঁচব না, আমার ছেলেটার খেয়াল রেখো, কারণ আরও লোক নিশ্চয়ই আমার সাম্রাজ্য ধ্বংস করতে আসবে। তো এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে কোল সাথে সাথে তার এক সঙ্গী ট্যারেনকে ফোন করে। সে তাকে সকল ঘটনা খুলে বলে আর জিজ্ঞাসা করে, ক্যামেরন কি এখন তোমার চোখের সামনে আছে? ট্যারেন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে দেখো, এই ঘটনার সঙ্গে পুলিশও জড়িত থাকতে পারে, তাই এখনকার মতো আমি কাউকেই ভরসা করছি না, আর কিছুই বলতেও পারছি না। তো যাই হোক, এরপর কোল হামলাকারীদের একটা গাড়িতে তল্লাশি শুরু করে দেয়, আর তখন সে ওখানে একটা পাসপোর্ট খুঁজে পায়। সে পাসপোর্টের নাম্বারটা সাথে সাথে ট্যারেনকে পাঠিয়ে দেয়, যাতে করে সে তাদের সিস্টেমে এটা চেক করে দেখতে পারে যে এটা আসলে কে ছিল। যাই হোক, ট্যারেন তাকে বলে যে এই পাসপোর্টটা জোনাথন রজার্স নামের একজন লোকের, আর এই লোকটা আগে রয়্যাল মেরিনে কাজ করত, আর এখন সে তোমাদেরই কোম্পানি KMGতে কাজ করছে। তার মানে টিবুর কোম্পানির একজন লোক তাদের উপরে হামলা করেছে। ট্যারেন তাকে আরও বলে যে রজার্স নামের ওই লোকটার ডিউটি একটা জাহাজে পড়েছে, যেটা 2 ঘন্টা পরে পোর্ট থেকে বেরিয়ে যাবে। তাই কোল এখন ঠিক সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে সে বুঝতে পারে যে আসলে এই সব কিছুর পেছনে চলছেটা কি, আর টিবুর আসল খুনিকে, আর এই সব কিছুর পেছনে রজার্সের উদ্দেশ্যটাই বা কি ছিল। তো যাই হোক, এখানে টিবু কোলের কাছে শুধুমাত্র তার বস ছিল না, তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি ছিল। তারা একসঙ্গে সময় কাটাতো, রোজ দাবা খেলতো, অনেকবার তো কোল তার জীবনও বাঁচিয়েছে। টিবুও তাকে একদম নিজের ছেলের মতো ভালোবাসতো, আর তার উপরে অনেক ভরসা করত। আজ রাতে যে পার্টি থেকে তারা আসছিল, সেখানে যখন টিবু নিজের ছেলেকে একটা রোলেক্স ঘড়ি গিফট করে, তখন সাথে সাথে সে কোলকেও একটা ঘড়ি উপহার দেয়, আর সেটাও আবার সবার সামনে। কিন্তু সেই পার্টিতে আরও একজন লোক উপস্থিত ছিল, যার হাবভাব কোলের কাছে একটু অদ্ভুত মনে হচ্ছিল। কোল তখন তার সঙ্গীদেরকে বলে যে এই অচেনা লোকটার ব্যাপারে সব কিছু খোঁজ নাও। তারা চেক করে কোলকে বলে যে এই লোকটার নাম আসলে জোরেল ড্যানিয়েল, সেও কোনো একটা শিপিং কোম্পানিতে কাজ করে। তো যাই হোক, এরপর কোল পুরো অনুষ্ঠান জুড়ে জোরেলের উপরে কড়া নজরদারি রাখে। আসলে টিবু আজকে নিজের কোম্পানিটা বিক্রি করার একটা ডিল ফাইনাল করতে এসেছিল, সেই খুশিতে এই পার্টিটা হচ্ছিল। তাই একদিকে পার্টির জাঁকজমক যেমন চলছে, তখন অন্যদিকে জোরেল চুপচাপ একপাশে গিয়ে নিজের ফোনে কারো সঙ্গে কথা বলছিল। সে ফোনে পরিষ্কারভাবে বলে যে আমি কোনোভাবেই এই ডিলটা পূর্ণ হতে দেব না। আর তারপর বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথেই তাদের উপরে এই হামলাটা হয়েছে। এদিকে জোরেলের একজন লোক তার কাছে এসে খবর দেয় যে টিবু ইতিমধ্যে মারা গেছে, কিন্তু ওর বডিগার্ড বেঁচে পালিয়েছে। এই কথাটা শুনে জোরেল অর্ডার দেয় যে পুলিশকে খবর দিয়ে কোলকে ওয়ান্টেড ঘোষণা করিয়ে দাও, আর সে পরিষ্কারভাবে বলে দেয় যে ওকে যেখানেই পাও কোনোভাবেই যেন জ্যান্ত ফিরতে না পারে, ওকে মেরে ফেলো।
কিছুক্ষণ পরেই টিভিতে নিউজ চলতে শুরু করে আর নিউজ রিপোর্টারেরা কেবলমাত্র টিবুর খুনি বলে কোলকে প্রচার করছিল। ঠিক এই সময় টিভিতে খবরটা দেখছিল অ্যালিস, আর তখনই তার কাছে একটা কল চলে আসে। অ্যালিস টিবুরি কোম্পানিতে এখন প্রবেশন পিরিয়ডে কাজ করছে। তাকে ইমার্জেন্সি ডিউটিতে ডাকা হয় কারণ আর্তেমিস নামের একটা জাহাজে স্টাফদের অভাব দেখা দিয়েছে। আজ রাতে জাহাজটা পোর্ট থেকে বেরিয়ে যাবে, তাই অ্যালিস অনেক বাহানা করার চেষ্টা করে, কিন্তু তাকে ওয়ার্নিং দেয়া হয় যে যদি তুমি 1 ঘন্টার মধ্যে না পৌঁছাও তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেয়া হবে। অন্যদিকে ক্যামেরনের সঙ্গে ডিটেকটিভ জামালের দেখা হয়, যেখানে ডিটেকটিভ প্রথমে এই ঘটনার জন্য আফসোস প্রকাশ করে আর তারপর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার প্রস্তুতি নেয়। তাদের কথা ঠিকমতো শুরুও হয়নি, কিন্তু ঠিক তখনই ক্যামেরনের কাছে হঠাৎ করে কোলের ফোন চলে আসে। কোল তাকে বলে যে নিউজে যা যা দেখাচ্ছে সব কিছু মিথ্যা, আসলে আমাদের উপর পুরো প্ল্যানিং করে হামলা করা হয়েছিল, তাই তুমি সাবধানে থেকো, কারণ যারা টিবুকে মেরেছে তারা তোমার উপরেও হামলা করতে পারে। ফোনটা কাটার সাথে সাথে কোল তার বন্দুকটা তার পাশ দিয়ে যাওয়া একটা গাড়ির মধ্যে ফেলে দেয় আর পোর্টের দিকে এগিয়ে যায়। সে মেইন গেটের অফিস পর্যন্ত পৌঁছাতেই হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে, আর এত কিছুর পরেও কোল রজার্সের পাসপোর্টটা দেখিয়ে সিকিউরিটি ক্লিয়ারেন্স পার করে নেয়। আর তারপর ভেতরে ঢুকে সে ওই জাহাজে উঠে পড়ে যেখানে টিবুকে মারার পরে রজার্সের ডিউটি ছিল। ঠিক সেই সময় অ্যালিসও ওই জাহাজে সে ডিউটিতে জয়েন করে। ক্যাপ্টেন তো প্রথমে তাকে নিতে মানাই করে দেয়, কিন্তু তারপর একজন গার্ড ক্যাপ্টেনকে বোঝায় যে ক্রুদের একজন লোক অসুস্থ হয়ে পড়েছে, তাই কোম্পানি তার জায়গাতে অ্যালিসকে পাঠিয়েছে। তো যাই হোক, শেষমেশ ক্যাপ্টেন রাজি হয়ে যায় আর থিও নামের আরও একজন লোককে বলে যে ম্যাডামকে তার কেবিনটা দেখিয়ে দাও। অ্যালিস সেখান থেকে যেতেই ক্যাপ্টেন অন্য একজন গার্ডকে বলে যে ওর উপরে কিন্তু নজর রাখবে, ও যেন বেশি এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে, সেটাই ওর জন্য ভালো হবে। এদিকে কোল জাহাজের একটা নীরব জায়গাতে লুকিয়ে দূর থেকে সবকিছু দেখছিল, আর সে ততক্ষণ সেখানে লুকিয়েছিল যতক্ষণ না জাহাজটা পোর্ট ছেড়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা দেয়। তো অনেকটা দূরে পৌঁছানোর পরে কোল নিজের লুকানো জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে, আর এরপর জাহাজের অন্য একটা অংশে গিয়ে সে এই সূত্র খুঁজতে শুরু করে যে আসলে এই জাহাজে হচ্ছেটা কি। ঠিক সেই সময় অ্যালিসও নিজের নাইট শিফটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর রাস্তায় পেছন থেকে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে পেছনে ঘুরে দেখে যে কেউ একজন বাংকারটা খুলে দিয়েছে, তাই সেখানে কি হচ্ছে তা দেখার জন্য সিঁড়ি দিয়ে সে নিচে নেমে যায়। আর অন্যদিকে কোল একটা কন্টেইনারের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়, আর তার সন্দেহ হলে যখন সে কন্টেইনারটা খোলে তখন সেখানে ভেতরে অনেকগুলো লোককে সে বাঁধা অবস্থায় দেখতে পায়। কোল তাদের মধ্যে একজন মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করে যে তার ভাষা বুঝতে পারত। মহিলাটা কোলকে বলে যে আমাদের সবাইকে ব্যাংকক থেকে আনা হয়েছে, আমাদেরকে ওয়াদা করা হয়েছিল যে জাহাজ পোর্ট থেকে ছাড়ার পরে আমাদেরকেও ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখানে হয়েছে একেবারে উল্টো। যারা তাদেরকে এখানে এনেছিল তারা তাদেরকে কন্টেইনারের ভেতরেই এখনও আটকে রেখেছে। কোল তাদেরকে ভরসা দিয়ে বলে যে আমি তোমাদেরকে সাহায্য করব, কিন্তু তখনই সে অ্যালিসের সেখান দিয়ে আসার আওয়াজ শুনতে পায়। তখন সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। অ্যালিসও এটাই দেখছিল যে ওই এলাকায় আর কেউ আছে কিনা। যখনই সে একটা কন্টেইনার খোলে তখন ভেতরের দৃশ্য দেখে তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তাই সে সাহায্য করার উদ্দেশ্যে একে একে সবাইকে বাইরে বের করতে শুরু করে। সে তাদেরকে ভরসা দিয়ে বলে যে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অবশ্যই করব। আর এই পুরোটা সময় কোল সেখানে কাছেই লুকিয়ে তার সকল কাজ দেখছিল। যাই হোক, কিছুক্ষণ পরে অ্যালিস তার কয়েকজন সঙ্গীকে এখানে আসতে দেখে। সে তাদের উপরে ভরসা করে বলে যে তোমরা এদেরকে সামলাও, আমি ক্যাপ্টেনকে এই ব্যাপারে খবর দিয়ে আসছি। সে সাথে সাথে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করে বলে যে একটা কন্টেইনারের ভেতরে অনেকগুলো বন্দি লোককে পাওয়া গেছে যাদের অবস্থা খুবই খারাপ। এই কথা শুনে অবাক হওয়ার বদলে ক্যাপ্টেন তার ক্রুদেরকে রেডিওতে অর্ডার দেয় যে সবাই প্রোটোকল অনুযায়ী কাজ করবে। সে এমন ভাব করে যেন এই বন্দীদের ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু অ্যালিস বুঝতে পারে যে ক্যাপ্টেন নিজেই এই ধান্দার সাথে জড়িত রয়েছে, তা না হলে কেউ অন্তত একটু হলেও তো চমকে যেত যে তার জাহাজে এতগুলো কন্টেইনার ভর্তি মানুষ রয়েছে। তো যাই হোক, অ্যালিস পুরো অর্ডার শোনার আগেই সেখান থেকে বেরিয়ে যায়। এরই মধ্যে কোল দেখতে পায় যে দুজন অস্ত্রধারী গার্ড সেই লোকগুলোকে বন্দুকের মুখে ভয় দেখিয়ে আবারও কন্টেইনারের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো পরিস্থিতি খারাপ হতে দেখে কোল তার লুকানোর জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে আর সাথে সাথে তাদের মাঝে ঝাঁপিয়ে পড়ে। সে চোখের পলকে একজন গার্ডের অস্ত্র ছিনিয়ে নেয় আর তাকে খুব বাজেভাবে পেটাতে শুরু করে, আর অন্য গার্ডটা সাথে সাথে গুলি চালিয়ে দেয়।
কিন্তু তখনই একজন বন্দী তার হাত থেকে অস্ত্রটাও ফেলে দেয়। অন্যদিকে অ্যালিস দৌড়ে কেবিনে পৌঁছায় যাতে করে সে ম্যাথিউকে সকল কথা বলে দিতে পারে, কিন্তু তার আসলে কোনো ধারণাই ছিল না যে ম্যাথিউ নিজেও এই খেলারই একটা অংশ। সে অ্যালিসের দিকে বন্দুক তাক করে ধরে পরিষ্কার বলে দেয় যে কাউকে কোনো খবর দেয়া হবে না। এরপর সে রেডিওতে ক্যাপ্টেনকে বলে যে অ্যালিসকে আমি ধরে ফেলেছি। এদিকে প্রথম গার্ডটা কোলের উপরে নিজের চাকু দিয়ে হামলা করে, আর প্রায় একই সময়ে অ্যালিস একটা ফ্ল্যাশ লাইট দিয়ে ম্যাথিউয়ের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয় আর সেখান থেকে সাথে সাথে পালিয়ে যায়। কোল ওই গার্ডের সঙ্গে মারাত্মক লড়াই চালিয়ে যায় আর শেষমেশ কোল তার নিজের চাকুটায় তার মুখে ঢুকিয়ে দেয়, আর তারপর সে দ্রুত অন্য অস্ত্রটা তুলে নেয় আর দ্বিতীয় গার্ডটাকেও শেষ করে দেয়। অন্যদিকে অ্যালিস এই চেষ্টায় রয়েছে যেন সে কোনোভাবে কোনো ভালো মানুষের সাহায্য চাইতে পারে। অন্যদিকে কোল তার বাঁচানো লোকগুলোকে বলে যে তোমরা আমার পিছু পিছু এসো। তো এরপর সে তাদের উপরের ডেক এবং লাইফ বোটের দিকে নিয়ে যেতে শুরু করে, আর রাস্তায় গার্ডদের অস্ত্রগুলো তুলে নিয়ে সে নিজেকে সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত করে নেয়। অপরদিকে অ্যালিস ইমার্জেন্সি বাটন চাপতেই ক্যাপ্টেন তার কাছে পৌঁছে যায়। ক্যাপ্টেনকে দেখে সে সাথে সাথে এখান থেকে পালিয়ে যায়, আর ক্যাপ্টেন ভেতরে ঢোকার চেষ্টা করলে দেখতে পায় দরজাটা বন্ধ করা আছে। তাই সে কাঁচ ভেঙে কোনো রকমে ভেতরে ঢুকে পড়ে, আর এই ফাঁকে কোল বাকি সবাইকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। ক্যাপ্টেন দূর থেকে অ্যালিসকে পালাতে দেখে গুলিও চালিয়ে দেয়, কিন্তু তার নিশানা ঠিক জায়গাতে লাগে না। কিছুক্ষণ পর ম্যাথিউয়ের জ্ঞান ফেরে আর সে অ্যালিসের পাঠানো ওই ডিস্ট্রেস সিগন্যালটা বন্ধ করে দেয়। এরপর ক্যাপ্টেন তাকে বলে যে লাইফ বোটগুলো ডিসেবল করে দাও যাতে করে অ্যালিস জাহাজ থেকে পালাতে না পারে। তো ফাইনালি অনেক দৌড়াদৌড়ির পরে অ্যালিস যখন থামে তখন সে বুঝতে পারে যে গুলিটা আসলে তার কাঁধ ছুঁয়ে চলে গেছে। অন্যদিকে কিডন্যাপ হওয়া ওই লোকগুলো লাইফ বোটে পৌঁছাতে কোল তাদের মধ্যে একজনকে একটা বন্দুক ধরিয়ে দেয় যাতে করে সে বাকিদের হেফাজত করতে পারে। এরপর সে ওই লোকটাকে বলে যে ওই যে একটা মেয়ে ছিল না, আমি ওকে আনতে যাচ্ছি, তোমরা জলদি কোনো একটা লাইফ বোট নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। এই সময় তাদের পাশ দিয়ে একটা নেভি জাহাজও যাচ্ছিল। সেখানে একজন অফিসার জাহাজের ক্যাপ্টেন স্পেন্সারকে বলে যে KMG আর্তেমিস নামের একটা কার্গো শিপ থেকে ডিস্ট্রেস সিগন্যাল পাওয়া গেছে, যার মেসেজে বলা হয়েছে যে তাদের উপরে হামলা হয়েছে। অফিসারটা আরও বলে যে কিন্তু ওই ডিস্ট্রেস কল কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে গেছে, তাই হতে পারে ওটা ভুল করে পাঠানো হয়েছিল। তো স্পেন্সারের কাছে এই ব্যাপারটা আসলে ঠিক মনে হয় না, তাই সে তার ক্রুদেরকে বলে যে আর্তেমিস জাহাজের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। একজন অফিসার যখন রেডিওতে কথা বলার চেষ্টা করে তখন আর্তেমিসের ক্যাপ্টেন নিজেই জবাব দেয় আর ভরসা দিয়ে বলে যে সিগন্যালটা আসলে ভুল করে চলে গিয়েছিল, আসলে অজান্তে আমার হাত লেগে গিয়েছিল, তারপর আমি ক্যান্সেল করে দিয়েছি। স্পেন্সার তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না, কারণ ক্যাপ্টেনের কিছু কথা একে অপরের সঙ্গে মিলছিল না। তবুও সে কথা ওখানে শেষ করে দেয়। এদিকে শহরে পুলিশ ক্যামেরন আর ট্যারেনকে কোলের ঠিকানার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু দুজনেই না জানার ভান করে বলে আমরা কিছুই জানি না। তো যাবার সময় ডিটেকটিভরা তাদেরকে সাবধান করে দিয়ে বলে যে যদি কোনো খবর পেয়ে যাও তাহলে পুলিশকে সাথে সাথে জানাবে, কারণ টিবুর খুনের সত্যটা জানা আমাদের সকলের জন্য অনেক জরুরি কাজ। তো অন্যদিকে জাহাজে কোল অ্যালিসের কাছে পৌঁছে যায় যে কিনা বাকি গার্ডদের হাত থেকে বেঁচে পালাচ্ছিল। সে তাকে শান্ত করে আর ভরসা দিয়ে বলে যে আমি তোমার পক্ষে আছি, আমি তোমার সঙ্গে ওই সন্ত্রাসীদের সাথে লড়াই করব। এরপর তারা দুজন জাহাজের একটা অংশে চুপচাপ লুকিয়ে পড়ে। অন্যদিকে গার্ডেরা কিডন্যাপ হওয়া ওই লোকগুলোর কাছেও পৌঁছে যায় আর বন্দুক হাতে থাকা সেই লোকটাকে সাথে সাথে গুলি করে দেয়া হয়, আর বাকি সবাইকে লাইফ বোট থেকে বাইরে বের করে দেয়া হয়। এদিকে কোল অ্যালিসকে বলে যে বাকি সবাইকে পরে বাঁচানো যাবে, আগে তোমার কাঁধের জখমটা ঠিক করে নাও, তা না হলে প্রবলেম হতে পারে। তার কথা মেনে অ্যালিস তাকে একটা বাংকারে নিয়ে যায় আর জাহাজের অন্য অংশে আরও গার্ডেরা পৌঁছে যায় আর তারা তাদের দুই সঙ্গীকে মরা অবস্থায় দেখতে পায়। এরা ছিল সেই দুই গার্ড যারা কোলের হাতে মারা গেছে। তো যাই হোক, একটু খোঁজাখুঁজি করে ম্যাথিউয়ের হাতে ওই পাসপোর্টটা লেগে যায় যার সাহায্যে কোল এখানে এসেছিল। ম্যাথিউ সাথে সাথে ক্যাপ্টেনকে গিয়ে এই কথা বলে দেয়। তারা দুজনেই বুঝতে পারে যে জাহাজে কোনো ভয়ঙ্কর অনুপ্রবেশকারী রয়েছে। তাদের বিশ্বাস ছিল যে অ্যালিস একা একা তো আর দুজন ট্রেন্ড গুন্ডাকে মারতে পারবে না, তাই ক্যাপ্টেন তার লোকদেরকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই অচেনা হামলাকারীকে খুঁজে বের করো। বাকিরা এখান থেকে যেতে সে তার সাথে যুক্ত উপর মহলের কয়েকজনকে বলে যে জাহাজে বড় একটা মুসিবত খাড়া হয়ে গেছে।
ইঞ্জিন রুমে কোল অ্যালিসের জখম দেখে, আর তখন অ্যালিসও তাকে বলে যে আমি তোমাকে নিউজে দেখেছিলাম, আমি তো জানি তুমি কাউকে খুন করে পালিয়েছো, তুমি একজন পলাতক আসামি। কিন্তু কোল তার জখম পরিষ্কার করতে করতে তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে না, আমি এমন কিছুই করিনি। কোল মনোযোগ দিয়ে দেখে বুঝতে পারে যে তার কাঁধে গুলিটা আসলে আটকে ছিল, তাই সে জলদি গুলিটা বের করে পটি বাঁধা শুরু করে দেয়। আর ঠিক সেই মুহূর্তে একজন গার্ড ইঞ্জিন রুমে ঢোকে আর দেয়ালে লাগা অ্যালিসের রক্তের দাগ দেখে সে ব্যাকআপ ডেকেও নেয়, কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই কোল আর অ্যালিস সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে ওই নেভির জাহাজে ক্যাপ্টেন স্পেন্সারের সন্দেহ এখনও থেকে গিয়েছিল, তাই সে তার অফিসারদেরকে বলে যে ওই জাহাজের ক্যাপ্টেনের ব্যাপারে খোঁজ নাও তো। ওদিকে গার্ডদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য কোল আর অ্যালিস জাহাজের সার্কিট বোর্ডে আগুন লাগিয়ে দেয়, যার ফলে পুরো সিস্টেম একেবারে কেটে যায় আর অ্যালার্ম বাজতে শুরু করে। ক্যাপ্টেন মার্কো ম্যাথিউকে বলে যে ওই অংশটা বন্ধ করে দাও আর সাথে সাথে ফায়ার প্রোটোকল শুরু করো। সে সাথে সাথে বাকি ক্রুদেরকে ওয়ার্নিং দিয়ে বলে যে দেখো, এটা শুধুমাত্র একটা চাল হতে পারে আমাদের মারার, তাই সবাই নিজেদের কাজ ঠিকঠাক মতো সামনে রেখো। কোল আর অ্যালিস দ্রুত এখন ব্রিজের কাছে পৌঁছে যায়, আর অন্যদিকে ম্যাথিউ তার কয়েকজন সঙ্গী নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে লেগে পড়ে। তো এদিকে ক্যাপ্টেন মার্কো একটা সিঁড়ি বেয়ে ডেক পর্যন্ত পৌঁছে যায় আর কন্টেইনারগুলোর উপরে পৌঁছে যায়, যেখান থেকে সে পুরো জাহাজটা পরিষ্কার দেখতে পাচ্ছিল। ওদিকে কোল ব্রিজে ঢুকে সার্ভেলেন্স সিস্টেম দেখভাল করা গার্ডের উপরে হামলা করে আর তাকেও মেরে ফেলে, যার পর অ্যালিস সেখান থেকে কাছের নেভি জাহাজে আরও একটা ডিস্ট্রেস সিগন্যাল পাঠিয়ে দেয়। কোল দূরবীন তুলে দূরে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন মার্কোকে দেখে আর বুঝতে পারে যে তাদের কাছে সময় আসলে অনেক কম রয়েছে, কারণ মার্কো রেডিওতে তার সকল লোকজনদেরকে ওই অনুপ্রবেশকারীর লোকেশন জানিয়ে দেয় আর বলে যে ওকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। এই কথা শুনে সেখানে সবার প্রথমে যে গার্ডটা পৌঁছায়, কোল সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। ততক্ষণে ক্যাপ্টেন স্পেন্সার অ্যালিসের সেই ডিস্ট্রেস কলের জবাব দিয়ে দেয়, আর অ্যালিস তাকে বলে যে এই জাহাজে হিউম্যান ট্রাফিকিং চলছে। সে সাথে সাথে জাহাজের লোকেশনও সে নেভি ক্যাপ্টেনকে বলে দেয়। স্পেন্সার সাথে সাথে তার জাহাজ তাদের দিকে ঘোরানোর হুকুম দিয়ে দেয়। এদিকে অ্যালিস কোলকে তার কেবিনে নিয়ে যায় এটা ভেবে যে ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে, কিন্তু যখনই তারা জানালা থেকে বাইরে দেখে সেখানে তারা গার্ডদেরকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। অ্যালিস তাদেরকে দেখে তো ভয়ে ঘাবড়ে যায়, কিন্তু কোল তাকে ভরসা দিয়ে বলে যে আমি তোমাকে একদম সহি সালামতে তোমার বাড়িতে পৌঁছে দেব, কোনো চিন্তা করো না। খুব জলদি মার্কো আর তার লোকেরা তাদের মরা সঙ্গীদের লাশ দেখতে পায়, কিন্তু মার্কো তার সঙ্গীদের মৃত্যুতে হাসতে হাসতে বলে যে আরে ভালোই হলো, এখন তাহলে বেঁচে থাকা লোকগুলোর মাঝে টাকার ভাগ আরও বড় অঙ্কের হয়ে যাবে। তাদের এইসব কথা কোল একটা সেলফোনের সাহায্যে শুনতে পাচ্ছিল, যেটা সে ওখানে লুকিয়ে রেখেছিল। এরপর মার্কো জেরানকে কল করে জিজ্ঞাসা করে যে কোল আমার জাহাজে কি করছে। এর জবাবে জেরান সাথে সাথে বলে যে কোল কিন্তু অনেক ভয়ঙ্কর একজন মানুষ, ওকে এক্ষুনি ধরে ফেলো, আমাদের ডিল যেন কোনোভাবেই নষ্ট না হয়। মার্কো তাকে ভরসা দিয়ে বলে যে চিন্তা করো না, আমি ডেলিভারির টাইম আগে থেকে একটু এগিয়ে এনেছি, আর সেই সময়ের আগে আমি কোলকে অবশ্যই শেষ করে দেব। তো এই কথাবার্তা শুনে কোলের মনে একটাই প্রশ্ন জাগে যে ক্যামেরনও কি এইসব লোকের সঙ্গে যুক্ত রয়েছে, কারণ কোল এটা জানতে পারে যে আর্তেমিস নামের যে শিপটা রয়েছে এর ওয়ার্ক অর্ডারে ক্যামেরনের সাইন রয়েছে। তার মানে এই জাহাজটা পোর্ট থেকে ক্যামেরনের অর্ডারে রওনা দিয়েছে। তার সন্দেহ হতে শুরু করে যে ক্যামেরনের কি তবে নিজের বাবার মৃত্যুর পেছনে কোনো হাত রয়েছে। তো যাই হোক, কল কাটার পরে দুজন জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে যায় আর গার্ডেরা কেবিনে পৌঁছানোর আগেই তারা গায়েব হয়ে যায়। অন্যদিকে নেভির জাহাজে স্পেন্সারকে তার অফিসার ক্যাপ্টেন মার্কোর ওই পুরো ফাইলটা এনে দেয়, যেটাই সে চেয়েছিল। মার্কোর রেকর্ড দেখার পরে স্পেন্সার কোলের ব্যাপারে জানতে চায় আর জিজ্ঞাসা করে কোলের কি খবর। আসলে ডিস্ট্রেস কলের সময় সে জানতে পেরেছিল যে কোলও ওখানেই রয়েছে আর সে ওই মেয়েটাকে সাহায্য করছে, কিন্তু অফিসার তো ক্যাপ্টেনকে ওই কথাটাই বলে যেটা নিউজে চলছিল, যে কোল আসলে টিবুর খুনি। এই কথা শুনে ক্যাপ্টেন স্পেন্সার দ্বিধায় পড়ে যায় যে সে কি ওই জাহাজের ক্যাপ্টেনের কথা শুনবে নাকি এমন একজন লোকের কথা শুনবে যে কিনা মার্ডার করে পালিয়েছে। তো এবার সে তার ক্রুদেরকে বলে যে এই জাহাজের স্যাটেলাইট ইমেজ আমাকে দেখাও। ওদিকে কোল আর অ্যালিস একটা দড়ি ঝুলিয়ে জাহাজের ভেন্টিলেশন ডাক্ট দিয়ে নিচে নামতে শুরু করে, যাতে করে তারা নিচের অংশ পর্যন্ত পৌঁছাতে পারে। যাই হোক, স্যাটেলাইট ইমেজ আসতে স্পেন্সার জাহাজে ঘুরে বেড়ানো অস্ত্রধারী লোকদেরকে দেখতে পায়, যা দেখে তার মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় যে বিষয়টা আসলে অনেক বেশি বিপজ্জনক হয়ে চলেছে ওই জাহাজে। তো এদিকে অ্যালিস আবার ডাক্টের ভেতরে নামার আগে অনেকগুলো গার্ড সেখানে এসে পড়ে আর তাকে সেখান থেকে বাধ্য হয়ে পালাতে হয়।
কোল তাদের মধ্যে একজন গার্ডকে গুলিও করে দেয়, কিন্তু এই আওয়াজে নিচে উপস্থিত বাকি গার্ডেরাও সতর্ক হয়ে যায় আর তারা আওয়াজটা লক্ষ্য করে ডাক্টের দিকে অন্ধের মতো গুলি চালাতে শুরু করে। ওদিকে ডেকের উপরে অ্যালিস যখন পালাচ্ছিল ঠিক তখনই ম্যাথিউ তার কাছে পৌঁছে যায়। সে অ্যালিসের উপরে হামলা করে আর তাকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে বেঁধে ব্রিজে ক্যাপ্টেন মার্কোর সামনে নিয়ে যায়। মার্কো এখন একজন গার্ডকে বলে যে অ্যালিসের উপরে কড়া নজর রাখো আর বাকি সবাইকে নিজের সাথে নিয়ে কোলকে খুঁজতে বেরিয়ে পড়ো। স্পেন্সার খবর পায় যে সে এখন আর্তেমিস জাহাজ থেকে মাত্র 75 মিটার দূরে আছে, তাই সে পরিস্থিতি সামলানোর জন্য একটা ছোট স্পিডবোটে তার বাছাই করা সাহসী সৈনিকদের একটা টিম পাঠিয়ে দেয়। এদিকে কোল ক্যাপ্টেন মার্কো আর কিছু গার্ডকে নিচের ডেকের দিকে যেতে দেখতে পায়, তাই সে একটা সার্কিটে গুলি চালিয়ে জাহাজের বিদ্যুৎ অফ করে দেয়। অন্ধকারে কোলের সঙ্গে লড়াই করার বদলে মার্কো তাকে ভেতরে ফাঁসিয়ে দেয়াটাকে ভালো মনে করে আর নিজে নিজে ভাবতে থাকে যে পরে তার সঙ্গে বোঝাপড়া করে নেবে। তো কোল বাইরে বেরোনোর অন্য রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু সে এবার ব্যর্থ হয়। তবে রাস্তা খুঁজতে খুঁজতে সে কার্গো হোল্ডে একটা টুল বক্স পেয়ে যায় আর তারপর সেই হাতিয়ারগুলোর সাহায্যে সে ভেন্টিলেশন ডাক্ট খোলার চেষ্টা শুরু করে দেয়। ওদিকে ক্যাপ্টেন স্পেন্সার কোলের ব্যাপারে আরও তথ্য পায়। তার লম্বা চওড়া মিলিটারি রেকর্ড দেখার পরে সে এই সিদ্ধান্তে পৌঁছায় যে টিবুর খুনি ওই জাহাজে কোথাও রয়েছে আর কোল ওখানে শুধুমাত্র তার বসের মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে এসেছে। তো যাই হোক, শেষমেশ কোল ডাক্টের ভেতরে এতটাই উপরে উঠে যায় যে সে কন্টেইনারে ঠেসে ঠুসে রাখা ওই লোকগুলোকে দেখতে পায়। বাইরে আরেকটা জাহাজ ওই মাল নিতে এসে পৌঁছায় আর দুই দিকের লোক আসা যাওয়া শুরু হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই মার্কোর সাথে বার্ডিসের দেখা হয়। এটাই ছিল সেই লোক যে কিনা এই বন্দীদের এখান থেকে সামনের দিকে নিয়ে যাবে। তো কন্টেইনার থেকে বের করার পরে ওই সকল লোকগুলোকে অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয় আর এরই মাঝে কোল কোনো রকমে ভেন্টিলেশন ডাক্ট থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে যাওয়ার দরজাটা সে এখনও বন্ধই দেখতে পায়। তখনই সে অ্যাঙ্করের কাছে একটা রাস্তা দেখতে পায় যেটা ব্যবহার করে সে পুনরায় জাহাজের উপরের অংশে উঠে যায়। অন্যদিকে বার্ডিস তার ডেলিভারি চেক করতে লেগে পড়ে। উপরের ডেকে কোল একটা গার্ডের ওপর পেছন থেকে হামলা করে তাকে অজ্ঞান করে ফেলে আর তার অস্ত্রটাও ছিনিয়ে নেয়। তারপর সে অন্য অনেকগুলো গার্ডের উপরে গুলির বৃষ্টি শুরু করে দেয় আর এটা দেখে বার্ডিস মার্কোর দিকে বন্দুক তাক করে আর মার্কো তার নিজস্ব অস্ত্র তার দিকে তাক করে ধরে। মার্কো তাকে বলে যে দেখো, জাহাজে একজন অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে, আমি নিজেই এই মুসিবতটা শেষ করে দেব। আর সেই সাথে সাথে সে ম্যাথিউকে হুকুম দেয় যে অ্যালিসকে চিরতরে শেষ করে দাও। তো এদিকে আমরা কোলকে দেখতে পাই যে কিনা নিজের চাকুর জোরে দরজায় পাহারারত আরও একজন গার্ডকে চুপচাপ শেষ করে দেয়। ওদিকে অ্যালিস মাটিতে একটা কাচের টুকরো দেখতে পায় যার সাহায্যে সে নিজের দাড়িগুলো কেটে ফেলে আর তারপর ওই টুকরোটাকে হাতিয়ার বানিয়ে ওখানে উপস্থিত গার্ডদের উপরে হামলা করে বসে। কিছুক্ষণ পর ম্যাথিউ সেখানে পৌঁছায়, কিন্তু অ্যালিস জলদি বন্দুক তুলে নিয়ে তাকে মেরে ফেলে। এদিকে কোলের সামনে এখন 5 জন অস্ত্রধারী গার্ড চলে আসে, কিন্তু সে সবাইকে বিদ্যুতের বেগে একেবারে শেষ করে দেয় আর উপরের দিকে ধীরে ধীরে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে ক্যাপ্টেন মার্কো তার সামনে চলে আসে আর দুজনের মধ্যে মারাত্মক গোলাগুলি শুরু হয়ে যায়। তখনই বার্ডিস হঠাৎ করে সামনে চলে আসে, কিন্তু কোল তার কপালে সোজা একটা কুড়াল বসিয়ে দেয় আর মার্কোর গুলি থেকে বাঁচতে বাঁচতে বাইরের দিকে দৌড় দেয়। তো কিছুক্ষণ পরে দুজনের মধ্যে রক্তাক্ত এক হাতাহাতি শুরু হয়ে যায়, যেটাতে কোলের গায়ে ছুরি লেগে যায় আর মার্কো তাকে জাহাজ থেকে নিচে ফেলে দেওয়ার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কোল রেলিং ধরে নিজেকে পড়ে যাওয়ার হাত থেকে যাত্রায় বাঁচিয়ে নেয়। তো মার্কো এবার একটা কুড়াল নিয়ে ফেরে আর অন্যদিকে কোল নিজের কাঁধে গেঁথে থাকা চাকুটা টেনে বের করে নেয় আর দুজনের মাঝে আবারও এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। তো এদিকে শেষমেশ কোল মার্কোকে 2 বার চাকু মেরে জাহাজের অন্য একটা অংশে ফেলে দেয়। তারপর একটা অস্ত্রের সাহায্যে তার হাত জাহাজের সঙ্গে গেঁথে দেয় আর সবশেষে মাছ মারার একটা হারপুন তার মাথায় গেঁথে দিয়ে তার খেলই খতম করে দেয়। এরই মাঝে নেভির একটা বিশেষ কমান্ডো ইউনিট জাহাজে পৌঁছে গেছে আর তারা পরিস্থিতি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেবার চেষ্টা করে। তারা কোলের হাতে হাতকড়া পরিয়ে দেয় আর তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু অ্যালিস এটা দেখে সৈনিকদের থামতে বলে,
সে তাদেরকে বলে যে ডিস্ট্রেস কলটা আমি করেছিলাম। কোলের এইসবের মাঝে আসলে কোনো দোষ নেই, বরং সে আমাদের সবার জীবন বাঁচিয়েছে। তো তারপর অ্যালিস সৈনিকদের কাছে একটা মিথ্যে কথা বলে দেয় যে আপনারা যাকে ধরেছেন সে তো শুধুমাত্র আমাদের একজন ক্রু মেম্বার সঙ্গী, আর আসল কোল যে কিনা এখানে এসেছিল তাকে তো ক্যাপ্টেন মার্কো গুলি করে সমুদ্রে ফেলে দিয়েছে। তো যাই হোক, এই কথা সৈনিকেরা বিশ্বাস করে আর তারা ওই কিডন্যাপ হওয়া লোকগুলোকে খাবার আর প্রয়োজনীয় ঔষধ দেয়। এরপর কোল একটা প্রাইভেট জাহাজে চড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর জাহাজ থেকে দূরে যেতে যেতে সে ট্যারেনকে কল করে আর মার্কোর ফোনের কল হিস্ট্রি থেকে পাওয়া একটা নাম্বার দিয়ে বলে যে এই নাম্বারটা তোমার সিস্টেমে একটু চেক করে দেখো তো। তো এই নাম্বার চেক করে জানা যায় যে ওই নাম্বারটা আসলে জেরান ড্যানিয়েলের। সে ছিল একই লোক যার উপরে কোলের ওই ডিনার পার্টিতে সন্দেহ হয়েছিল। তো যাই হোক, শহরে ক্যামেরন নিজের বাবার শেষকৃত্যে অংশ নেয়, আর সেখান থেকে ফেরার পথে সে নিজের গাড়ির কাছে কোলকে অপেক্ষা করতে দেখে। ক্যামেরন নিজের সাফাই গাইতে গিয়ে কোলকে বলে যে আমার একদমই ধারণা ছিল না যে ওই জাহাজটায় এইসব অসহায় লোকগুলোকে পাচার করার জন্য ব্যবহার করা হচ্ছে। সে তার অজান্তে এর প্রফিটের একটা অংশও নিয়ে ফেলেছিল। ক্যামেরন কোলকে আরও বলে যে আমার মনে হয়েছিল যে ছোটোখাটো সোনা বা এই ধরনের কিছুর হয়তো স্মাগলিং হচ্ছে, কিন্তু যখন আমি সত্যটা জানতে পারি তখন আমি এই কাদার অনেকে নিচ পর্যন্ত ডুবে গিয়েছিলাম। আমি আমার বাবার কোম্পানি বিক্রি করার জন্য এই কারণেই বলছিলাম, কারণ এই লোকগুলো আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। তাই আমি ভেবেছিলাম কোম্পানিটাই যদি বিক্রি করে দেই তাহলে কোনো প্রবলেমই থাকবে না, কিন্তু আমি জানতাম না যে এই লোকগুলো এই পর্যায় পর্যন্ত নিচে নেমে যাবে যে ডিল আটকানোর জন্য তারা আমার বাবাকে মেরে ফেলবে। এই কথাগুলো শুনে কোল তাকে বলে যে তোর হাতেই তোর বাবার রক্ত লেগে আছে। এটুকু বলে সে এখান থেকে হতাশ হয়ে চলে যায়। এরপর সে নিজের গাড়ি নিয়ে সোজা জেরানের গাড়ির সঙ্গে ধাক্কা মারে। গাড়িটা পাল্টি খেয়ে যখনই সেখানে থামে সে জেরানকে টেনে হিচড়ে বাইরে বের করে আনে আর বন্দুকের মুখে বলে যে তুই তাহলে টিবুকে মারিয়েছিস তাই না। জেরান তাকে টাকার লোভ দেখিয়ে বলে যে তোর বস তোকে কত টাকা দিত, আমি তার 3 গুণ টাকা তোকে দেব। কিন্তু এই কথায় কোল নিজেকে বিক্রি করতে প্রস্তুত হয় না। সে সাথে সাথে গুলি চালিয়ে জেরানকে চিরতরে শেষ করে দেয়, আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। যদিও গল্পটা টিপিক্যাল জেসন বসের মুভির মতোই মনে হলো, যেখানে বারবারের মতোই সে হচ্ছে কোনো সিক্রেট সার্ভিসের এজেন্ট যে কিনা অবসরে চলে গেছে, তারপর কোনো বিপদে পড়েছে, অ্যান্ড দেন সে এই বিপদটা থেকে কীভাবে উদ্ধার হয়েছে সেটাই দেখানো হয়েছে। বিগত 4-5টা মুভিতে আমি সেম একই জিনিস দেখে আসছি, তাই তেমন কোনো এক্সাইটমেন্ট ছিল না। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।